স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের অনেকগুলো পাঠ শেষ করে ফেলেছি। আশা করি তোমরা প্রত্যেকটি পাঠই উপভোগ করেছ এবং আশা রাখি যে অবশিষ্ট পাঠগুলোও তোমাদের উপভোগ্য হবে। আমরা আইসিটির পঞ্চম অধ্যায় করতেছি। এই অধ্যায় থেকে তোমাদের জন্য সিকিউতে ২টি প্রশ্ন থাকবে এবং এমসিকিউতে কমপক্ষে ৪টি প্রশ্ন থাকবে। তো ইতিমধ্যে আমরা ভাষার প্রজন্ম, অনুবাদক প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, অ্যারে ইত্যাদি শেষ করে ফেলেছি। গত পাঠে আমরা ফাংশন নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা ফাংশনের বিভিন্ন প্রকারভেদ, ফাংশনের প্রয়োজনীয়তা এবং ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম সেখানে যে লাইব্রেরি ফাংশন থাকা সত্ত্বেও প্রোগ্রামার তার নিজের প্রয়োজনে চাইলেই কিছু ফাংশন তৈরি করে নিতে পারেন। ওই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন নামকরণের জন্য কিন্তু কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো তোমাদের সিকিউতেও আসতে পারে এবং এমসিকিউতেও আসতে পারে। এবং মনে রাখতে হবে যে লাইব্রেরি ফাংশন যেগুলো আছে বা কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম মিলতে পারবে না এবং ইউজার ডিফাইন্ড ফাংশনের শুরু কিন্তু এ থেকে জেড যে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। প্রথমে কোনো ধরনের অঙ্ক বসানো যাবে না এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, তবে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আর ফাংশনের নাম সবসময় কাজের সাথে মিল রেখে দেওয়া উচিত, তবে যদিও এতে কোনো বাধ্যবাধকতা নেই। তো ইউজার ডিফাইন্ড ফাংশন কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এমসিকিউর জন্য আমি আবারও বলে রাখতেছি, এই যে আইসিটি তুমি যদি বেসিক ক্লিয়ার করে পড়ো তাহলে তুমি কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় ভালো করবে। তো আমরা আজকে প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট আসলে ইংরেজিতে স্টেটমেন্টের অর্থ হবে একরকম, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে স্টেটমেন্ট এর অর্থ হবে অন্যরকম। তো আমরা প্রোগ্রামের ক্ষেত্রে স্টেটমেন্ট কি আজকে আমরা সেটা জানব। যদি কোনো এক্সপ্রেশন কিংবা ফাংশনের শেষে সেমিকোলন ব্যবহার করা হয় তখন সি ভাষায় তাকে স্টেটমেন্ট বলে। অর্থাৎ যে সকল এক্সপ্রেশন, যে সকল লাইনের শেষে বা ফাংশনের শেষে শুধুমাত্র কি থাকবে, সেমিকোলন থাকবে, তাদের কি বলে স্টেটমেন্ট। যাদের শেষে আমরা সেমিকোলন পাবো তাদেরকে আমরা স্টেটমেন্ট বলবো। স্টেটমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। মনে রাখবা, আমি আবার বলতেছি, ইংরেজিতে স্টেটমেন্টের অর্থ একরকম। তুমি যদি ডিকশনারি খুঁজো তুমি সেখানে স্টেটমেন্টের এক ধরনের অর্থ পাইবা, কিন্তু প্রোগ্রামে স্টেটমেন্ট মানে হচ্ছে যে এই সকল এক্সপ্রেশন কিংবা ফাংশনের শেষে সেমিকোলন থাকে তাদেরকে স্টেটমেন্ট বলে। স্টেটমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা সিম্পল স্টেটমেন্ট, একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। তো এখন আমরা সিম্পল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। যে স্টেটমেন্টে একটি কিংবা একটি মাত্র ফাংশন থাকে, একটি এক্সপ্রেশন কিংবা একটি মাত্র ফাংশন থাকে, তাকে সিম্পল স্টেটমেন্ট বলে। মনে রাখবে, যে স্টেটমেন্টে একটি এক্সপ্রেশন কিংবা একটি মাত্র ফাংশন থাকে তাকে বলে সিম্পল স্টেটমেন্ট। যেমন ধরো a = 0, দেখো শেষে সেমিকোলন আছে। a = a++, তো a = a++, এটার তাৎপর্য আমরা পড়ে যাব যে a++ মানে কি, a মাইনাস মানে কি, এগুলা ব্যাখ্যা আমরা পড়ে যাব। তবে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এই যে লাইনটা, এই লাইনটার শেষে সেমিকোলন আছে, এই যে লাইনটা, এই লাইনটার শেষে সেমিকোলন আছে, তার মানে এগুলো এক একটা স্টেটমেন্ট। এরপরে দেখো প্রিন্ট, এই যে দেখো এটা একটা স্টেটমেন্ট, শেষে সেমিকোলন আছে, সেমিকোলন থাকলেই স্টেটমেন্ট। তাহলে আমরা এগুলা যেটা দেখলাম সেটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট। এবার আসো কম্পাউন্ড স্টেটমেন্ট। কতগুলো সিম্পল স্টেটমেন্টকে যদি দ্বিতীয় বন্ধনীর ভিতরে লেখা হয় তখন তাকে কম্পাউন্ড স্টেটমেন্ট বলে। তার মানে আগে আমাকে সিম্পল স্টেটমেন্ট শিখতে হবে, অর্থাৎ সিম্পল স্টেটমেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা লাইন যাদের শেষে সেমিকোলন থাকবে। আর ওই সকল সিম্পল স্টেটমেন্টকে যদি আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে দিই তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড স্টেটমেন্ট। যেমন ধরো a = 0, a = a++, তারপরে ধরো এটা, এই যে এখানে দেখো তিনটা সিম্পল স্টেটমেন্ট, এদেরকে যদি আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তাহলে এই পুরোটা হচ্ছে কিন্তু কম্পাউন্ড স্টেটমেন্ট। এই পুরোটাকে কিন্তু একসাথে বলা হবে কম্পাউন্ড স্টেটমেন্ট। তোমরা দেখো ভালো করে, এই যে তিনটে লাইন ছিল, এই তিনটে লাইনকে যখন আমরা দ্বিতীয় বন্ধনীর ভেতরে ঢুকাই দিছি তখন সেটা হয়ে গেছে কম্পাউন্ড স্টেটমেন্ট। এবার আসো কিওয়ার্ড।
আমরা কিওয়ার্ড শব্দটা ইতিপূর্বেও শুনেছিলাম ইউজার ডিফাইন্ড ফাংশনের সময় কিওয়ার্ড। প্রত্যেক ভাষার নিজস্ব কিছু শব্দ আছে, এই শব্দগুলোকে বলে কিওয়ার্ড। তো প্রত্যেক কিওয়ার্ডের সুনির্দিষ্ট কিছু অর্থ আছে এবং এই অর্থ অপরিবর্তনীয়। অর্থাৎ প্রত্যেক ভাষার নিজস্ব কিছু শব্দ আছে এবং ওই শব্দগুলা সুনির্দিষ্ট কিছু কাজে ব্যবহার করা এবং এদের অর্থ কিন্তু অপরিবর্তনীয়। কিওয়ার্ডগুলো প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শব্দগুলোকে চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না। তাইলে আমরা কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশনের সময় কিন্তু এই কথা বলছিলাম যে ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম এমনভাবে দিতে হবে যেন এটা লাইব্রেরি ফাংশন এবং কিওয়ার্ডের সাথে না মিলে। তাইলে কিওয়ার্ড একবারে সুনির্দিষ্ট কিছু শব্দ। এখানে শব্দের সংখ্যা কিন্তু খুবই কম। ওই শব্দগুলোকে চলকের নাম হিসেবে কখনোই ব্যবহার করা যাবে না। আমরা কিন্তু ভ্যারিয়েবল নামকরণের নিয়মাবলী অনেক আগেই পড়েছিলেন এবং সেখানেও বলেছিলাম যে কিওয়ার্ডের নামের সাথে মিলতে পারবে না। তাহলে মনে রাখবে সি ভাষায় কিন্তু কিওয়ার্ডের সংখ্যা একবারে কম, মাত্র ৩৩ টা। তাহলে ৩২ টা। তাহলে সি ভাষায় কিওয়ার্ডের সংখ্যা অত্যন্ত কম এবং তা হলো মাত্র ৩২ টি। এই ৩২ টা শব্দ যদি তুমি মুখস্থ করে ফেলো, ওই ৩২ টার নাম ছাড়া তুমি চলকের নাম এবং ইউজার ডিফাইন্ড ফাংশন হিসেবে অন্য নামগুলো ব্যবহার করতে পারবে। শুধুমাত্র এই ৩২ টার নাম তুমি কোথাও ব্যবহার করতে পারবে না। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন আইএনটি, চার, ফ্লোট, ডু হোয়াইল, ফর, এলস, এলস ইফ এন্ড ইফ ইত্যাদি এরকম ৩২ টা শব্দ। এইরকম ৩২ টা শব্দকে তুমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। এদের কাজ কিন্তু একবারে সুনির্দিষ্ট। এদের কাজ সুনির্দিষ্ট। একটাকে আরেকটার কাজে ব্যবহার করা যায় না। তাইলে প্রত্যেক ভাষার যে নিজস্ব শব্দ আছে ওই শব্দগুলোকে বলে কিওয়ার্ড। এদের সুনির্দিষ্ট আছে এবং এই অর্থটা কিন্তু অপরিবর্তনীয়। আর এই শব্দগুলোকে আমরা চলকের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। এবং দেখো সি ভাষায় শব্দের সংখ্যা খুবই কম এবং কতটা? মাত্র ৩২ টি। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে সি ভাষায় কয়টা কিওয়ার্ড রয়েছে অথবা নিচের কোনটি কিওয়ার্ড। তো বইতে তোমরা দেখবা ৩২ টা কিওয়ার্ডই আছে। এখানে আমি সবগুলো তুলে ধরলাম না, যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমরা প্রোগ্রাম করার সময় আমরা ব্যবহার করব আইএনটি, ফ্লোট, ডু, ডু হোয়াইল, ফর, এলস, এলস ইফ। আমরা এনডিভো তেমন একটা ব্যবহার করি না, আমরা এইগুলা বেশি ব্যবহার করি। তো যেগুলো আমি বেশি ব্যবহার করি এগুলো এখানে তুলে ধরছি। তাহলে তোমরা মনে রাখবা সি ভাষায় টোটাল কিওয়ার্ড হচ্ছে ৩২ টি এবং এই কিওয়ার্ডগুলোকে কিন্তু চলকের নাম হিসেবে অথবা ইউজার ডিফাইন্ড ফাংশন হিসেবে কখনোই ব্যবহার করা যাবে না। এবার আসো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখান থেকে একটা এমসিকিউ প্রায় আসে, ফরম্যাট স্পেসিফায়ার এবং কেন ব্যবহার করা হয়। তোমরা দেখবা আমরা যখন প্রোগ্রাম করব তখন সেখানে আমরা সুনির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করব, সুনির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করব। যেমন যখন আমরা আইএনটি শব্দটা দেব তখন তার আইএনটি দিলে এক ধরনের প্রতীক ব্যবহার করব, ফ্লোট দিলে এক ধরনের প্রতীক ব্যবহার করব, চার দিলে এক ধরনের প্রতীক ব্যবহার করব। তো এগুলাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার এবং এই ফরম্যাট স্পেসিফায়ার আমরা কেন ব্যবহার করব আজকে আমরা সেটা জানবো এবং এটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোগ্রাম লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা। আমরা কিন্তু প্রোগ্রামের একটা বিষয় নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম যে এটা শুরু হবে মেইন ফাংশন দিয়ে এবং বাকি যা কিছু হবে সবকিছু হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এবং আমরা কিন্তু ইতিপূর্বে ডাটা টাইপ নিয়েও আলোচনা করেছি, অর্থাৎ সি প্রোগ্রামে কোন কোন ধরনের ডাটা আমরা ব্যবহার করতে পারবো সেটা নিয়েও আলোচনা করছি। কিন্তু আজকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আলোচনা করবো। দেখেন ধরো পার্সেন্ট সি, তো পার্সেন্ট সি আমরা কখন এবং কেন ব্যবহার করব? নৈর্বৃত্তিকেও আসতে পারে আর প্রোগ্রাম লেখার সময় তো এটা অবশ্যই লাগবে। পার্সেন্ট সি আমরা কখন ব্যবহার করব? একটি ক্যারেক্টার ইনপুট এবং আউটপুটের জন্য যখন আমরা কোনো ক্যারেক্টার ধরো এ বি সি ডি ই এফ জি এস স্টার হ্যাশ এই ধরনের কোনো ক্যারেক্টারকে যখন আমরা ইনপুট দেবো অথবা আউটপুট হিসেবে পেতে চাইবো তখন পার্সেন্ট সি ব্যবহার করবো। এখন প্রশ্ন হচ্ছে যে পার্সেন্ট সি তুমি কিভাবে ব্যবহার করবা? এখন কিভাবে ব্যবহার করবা তা কিন্তু আমরা এই মুহূর্তে শিখবো না। কিভাবে ব্যবহার করবো এটা আমরা যখন প্রোগ্রাম করব তখন দেখবো কিভাবে ব্যবহার করবো। এখন শুধু আমরা এটা জেনে রাখবো যে তুমি যদি কোনো ক্যারেক্টারকে ইনপুট বা আউটপুট হিসেবে চাও তাহলে তুমি পার্সেন্ট ব্যবহার করতে পারো। যদি তুমি একটা ক্যারেক্টারকে ইনপুট এবং আউটপুট হিসেবে চাও তাহলে তুমি পার্সেন্ট সি ব্যবহার করবে। শুধু এইটুকু জেনে রাখবো। কিন্তু কিভাবে ব্যবহার করব এটা কিন্তু আমরা আজকে জানবো না এবং আজকে এটা নিয়ে কোনো প্রশ্নও করা যাবে না। এবার আসো পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি আমরা কখন মনে রাখবে এই কাজগুলো কিন্তু একবারে ফিক্সড, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। মনে রাখবে ক্যারেক্টার ইনপুট এবং আউটপুটের জন্য অবশ্যই শুধুমাত্র পার্সেন্ট সি, এই ছাড়া আর কোনো কিছু ব্যবহার করার কোনো সুযোগ নেই। এবার আসো পার্সেন্ট জি, পার্সেন্ট ডে। ইন্টিজার টাইপ ডাটা ইনপুট এবং আউটপুটের জন্য ইন্টিজার টাইপ আমরা কিন্তু ডাটা নিয়ে আলোচনা করছি। আমরা তখন সেখানে বলছিলাম যে ইন্টিজার টাইপ ডাটা, ক্যারেক্টার টাইপ ডাটা, ফ্লোটিং টাইপ ডাটা, ডাবল ডাটা। তো দেখো ক্যারেক্টার ডাটা যদি ইনপুট আউটপুট পেতে চাও তাহলে পার্সেন্ট সি, আর যদি ইন্টিজার টাইপ ডাটা ইনপুট আউটপুট পেতে চাও তাহলে পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে। এটা কিন্তু তুমি যদি এখন মুখস্থ না রাখো প্রোগ্রাম করার সময় কিন্তু তুমি বুঝতে পারবে না এবং প্রোগ্রাম করার সময় তুমি কিন্তু ঝামেলা পড়ে যাবে। কারণ প্রোগ্রাম তো আমরা একটা প্রোগ্রাম
যখন করব তখন এই যে গত কয়েকদিন ধরে যা আলোচনা করছি প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে ব্যবহার করা হবে। এবার আসো ও পার্সেন্ট ও আমরা কেন ব্যবহার করব? অক্টাল আইএনটি টাইপ ডাটা ইনপুট আউটপুটের জন্য। অক্টাল আইএনটি অক্টাল ইন্টিজার। তো অক্টাল ডাটা কোনগুলো নিশ্চয়ই তোমরা জানো। আমরা যখন তৃতীয় অধ্যায়ে আলোচনা করছি সেখানে কিন্তু আমরা বলছি 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাগুলো ঘটিত হবে সেটা হচ্ছে অক্টাল ডাটা। তাহলে অক্টাল ইন্টিজার টাইপ ডাটা ইনপুট আউটপুটের জন্য কি ব্যবহার করা হয়? পার্সেন্ট ও। এবং আমরা কিন্তু গত কয়েকদিন আগে আলোচনা করছি যে অক্টাল টাইপ ডাটা এখানে কিভাবে সূচিত করে। অক্টাল টাইপ ডাটার আগে একটা 0 দেওয়া হয়, যেমন 0 1 0 2 0 3 0 1 2 3 এগুলো হচ্ছে অক্টাল ডাটা। আর হেক্সাডেসিমাল ডাটার আগে কি দেওয়া হয়? 0x দেওয়া হয়। এবার আসো পার্সেন্ট এক্স আমরা কেন ব্যবহার করব? হেক্সাডেসিমাল আইএনটি টাইপ ডাটা ইনপুট আউটপুটের জন্য। হেক্সাডেসিমাল আইএনটি টাইপ ডাটা, দেখো আইএনটি মানে পূর্ণ সংখ্যা, আইএনটি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে অক্টাল পূর্ণ সংখ্যা এবং হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা। অক্টালের জন্য পার্সেন্ট ও এবং হেক্সাডেসিমালের জন্য পার্সেন্ট এক্স। তো আমরা প্রোগ্রাম করার সময় সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পার্সেন্ট ডি এবং পার্সেন্ট এফ। তো পার্সেন্ট এফ কেন ব্যবহার করব? ফ্লোট টাইপ ডাটা ইনপুট এবং আউটপুটের জন্য। ফ্লোট টাইপ আমি তোমাদেরকে একটা প্রোগ্রাম দেখাবো, সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে পার্সেন্ট টাইপ আমরা কিভাবে ব্যবহার করছি। তবে এটা সম্পর্কে বিস্তারিত জানবো আমরা যখন প্রোগ্রাম করব তখন। তাহলে পার্সেন্ট টাইপ আমরা কখন ব্যবহার করব? ফ্লোট টাইপ ডাটা ইনপুট এবং আউটপুটের জন্য। তো আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরো আমি যদি ক্যারেক্টার হিসেবে, যেমন ধরো আমি আমি যদি এ ইনপুট দিতে চাই অথবা এ কে আউটপুট হিসেবে পেতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে পার্সেন্ট সি। তো একইভাবে ইন্টিজার ডাটা হচ্ছে 1 2 3, এগুলো হচ্ছে ইন্টিজার ডাটা ইনপুট এবং আউটপুট যদি তুমি পেতে চাও তার জন্য তোমাকে ব্যবহার করতে হবে পার্সেন্ট ডি। এবার অক্টাল ডাটা হচ্ছে যেমন ধরো 0 1, তারপরে ধরো 0 1 2 3, এটা হচ্ছে অক্টাল ডাটা। তাহলে অক্টাল ডাটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে পার্সেন্ট ও। তারপরে হেক্সাডেসিমাল ডাটা হচ্ছে 0x, তাহলে 0x থাকবে সামনে, 0x1, এটা হচ্ছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল ডাটা। তারপরে ধরো 0x5, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ডাটা। তাহলে হেক্সাডেসিমাল ডাটার জন্য তোমাকে কি দিতে হবে? পার্সেন্ট এক্স। তারপর ফ্লোট টাইপ ডাটা মানে হচ্ছে ধরো তুমি কিবোর্ড থেকে ইনপুট দিবা 1.5, এই 1.5 হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, অর্থাৎ যে সকল সংখ্যার মধ্যে দশমিক বিন্দু থাকে তাদেরকে বলে ফ্লোট টাইপ ডাটা। তাহলে ফ্লোট টাইপ ডাটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে কি? পার্সেন্ট এফ, মনে রাখতে হবে তোমাকে। তারপরে দেখো পার্সেন্ট এলডি মানে হচ্ছে লং আইএনটি টাইপ ডাটা। পার্সেন্ট এলডি লং আইএনটি, বড় বড় পূর্ণ সংখ্যার জন্য, বড় বড়, যেমন এটা একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 10 কোটি 20 কোটি 30 কোটি বড় বড় পূর্ণ সংখ্যাগুলো ইনপুট দেওয়ার জন্য কি ব্যবহার করবো আমরা? এলডি। ডি মানে হচ্ছে ইন্টিজারের জন্য, আর এল মানে হচ্ছে লং, অর্থাৎ লং আইএনটি টাইপ ডাটা ইনপুট আউটপুটের জন্য। ঠিক একইভাবে এল এফ, দেখো এফ মানে হচ্ছে ফ্লোটিং ডাটা আর এল এফ মানে হচ্ছে ডাবল টাইপ ডাটা। ডাবল অর্থাৎ ডাবল টাইপ ডাটা নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করছিলাম কয়েকদিন আগে। ডাবল টাইপ ডাটা কোনগুলো? ডাবল টাইপ ডাটা হচ্ছে যেমন ধরো 1.5 ইন্টু 10⁻³ এটা হচ্ছে ডাবল টাইপ ডাটা। এই ধরনের ডাটা ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে পার্সেন্ট এল এফ। মনে রাখবে এই ধরনের ডাটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করতে হবে পার্সেন্ট এল এফ। এই তারপর পার্সেন্ট এস হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। স্ট্রিং মানে হচ্ছে যেমন এটা হচ্ছে একটা ক্যারেক্টার, বাট দেখো তোমরা এটা হচ্ছে একটা স্ট্রিং, যেমন ধরো বাংলাদেশ, এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার। তুমি যদি এই বাংলাদেশ শব্দটাকে ইনপুট বা আউটপুট হিসেবে পেতে চাও তাহলে তোমাকে পার্সেন্ট এস ব্যবহার করতে হবে। তো আমরা প্রোগ্রামে সবচেয়ে বেশি ব্যবহার করব পার্সেন্ট ডি এবং পার্সেন্ট এফ। বাকিগুলোর কোনোটাই কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না। তোমাদের বইতে বা তোমাদের পাঠ্যসূচিতে ছোট ছোট প্রোগ্রামগুলো আছে, এগুলো তোমরা যখন আউটসোর্সিং করবা, তোমরা যখন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানবে, তোমরা যখন সিএসসি ট্রিপল ই পড়বা, তখন কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিসই ব্যবহার করবো। আমরা পার্সেন্ট সি একটা বা দুটো প্রোগ্রামে ব্যবহার করবো, আর ম্যাক্সিমাম প্রোগ্রামে কিন্তু আমরা এই দুইটা ব্যবহার করবো, এই দুইটা। তাহলে পার্সেন্ট সি, পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, এই তিনটা ভালো করে মুখস্থ রাখবা। আর বাকিগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। পার্সেন্ট সি ক্যারেক্টারের জন্য পার্সেন্ট ডি, আইএনটি টাইপ ডাটার জন্য পার্সেন্ট ও, অক্টাল ডাটার জন্য পার্সেন্ট এক্স, হেক্সাডেসিমাল ডাটার জন্য পার্সেন্ট এফ, ফ্লোট টাইপ ডাটার জন্য পার্সেন্ট এলডি, লং আইএনটি, পার্সেন্ট এফ হচ্ছে ডাবল টাইপ ডাটা, আর পার্সেন্ট এক্স হচ্ছে স্ট্রিং টাইপ ডাটার জন্য। এগুলো এমসিকিউর জন্য মুখস্থ রাখবা। এরপর আসো পার্সেন্ট, এরপরে দেখো স্ল্যাশ এন। দেখো
আউটপুট নিচের লাইনে প্রদর্শনের জন্য অথবা নতুন লাইন তৈরির জন্য এটা ব্যবহার করতে হবে। আউটপুট নিচের লাইনে প্রদর্শনের জন্য অর্থাৎ নতুন লাইন তৈরির জন্য। এবার আসো পার্সেন্ট টি। পার্সেন্ট টি হচ্ছে আউটপুট এক ট্যাব দূরে সরানোর জন্য। এক ট্যাব সমান হচ্ছে এক স্পেসের 3 গুণ। তোমরা জানো যে তোমাদের মোবাইলের কিবোর্ডের মধ্যে স্পেস আছে, কম্পিউটারের কিবোর্ডের মধ্যে স্পেস আছে, অর্থাৎ স্পেস চাপলে, যেমন ধরো আমি ধরো একটা একটা অক্ষর লিখলাম, ধরো আমি এ লিখলাম, তো আমি যদি স্পেস চাপি তাহলে অক্ষরটা এখানে চলে যাবে, আর আমি যদি ট্যাব চাপি তাহলে অক্ষরটা এখানে চলে যাবে, অর্থাৎ মাঝখানে অনেক ফাঁকা জায়গা তৈরি হবে। অর্থাৎ স্পেস হচ্ছে স্পেসের 3 গুণ হচ্ছে ট্যাব। তুমি তোমার কম্পিউটারে কিবোর্ডের ভিতরে এটা চেক করে দেখবে, যাদের বাসায় কম্পিউটার আছে তোমরা একটা অক্ষর লিখবে, একটা অক্ষর লিখে স্পেস চাপবা, তাহলে এরপর আরেকটা অক্ষর লিখবে, দেখবে মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা হয়। এরপরে একটা অক্ষর লিখবে, লিখে ট্যাব চাপবা, চেপের পর একটা অক্ষর লিখবে, তোমরা বুঝতে পারবা যে দুটোর ভিতরে আসলে পার্থক্যটা কোথায়। তো আউটপুট এক ট্যাব দূরে সরানোর জন্য পার্সেন্ট টি ব্যবহার করতে হয়। আর আউটপুট নিচের লাইনে প্রদর্শনের জন্য, ধরো তুমি লিখতেছো এই লাইনে, তুমি লিখতেছো এই লাইনে, তুমি লিখতেছো এই লাইনে, এখন তোমার মনে হচ্ছে যে তুমি আর এইভাবে লিখবে না, তুমি এখন আর এই লাইনের মধ্যে লিখবে না, তুমি এখন চাচ্ছ যে তোমার কার্সর কোথায় চলে যাবে, নিচের লাইনে চলে যাবে, তাহলে এখান থেকে লেখা শুরু করবে। অর্থাৎ আউটপুটকে যে লাইনে হওয়ার কথা, যেমন ধরো আমরা অনেক সময় লিখি না যে নির্ণয় সমাধান, আমরা অনেক সময় লিখি যে সলিউশন ইজ, ধরো SOLUTION, সলিউশন ইজ। তো আমরা কি করব, এই লাইনার না লিখে সলিউশন ইজ এক্স ইকুয়াল ধরো 2 আমরা এইভাবে দিয়ে দিলাম, তাহলে আউটপুটকে কোথায় দেখাচ্ছে, এক লাইন নিচে। দেখো এই যে অর্থাৎ নিচে, আউটপুট নিচের লাইনে প্রদর্শনের জন্য, অর্থাৎ নতুন লাইন তৈরির জন্য আমরা, তো এইটা কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করবো, মনে রাখবা পার্সেন্ট এইটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে, বাট আমরা কিন্তু প্রোগ্রাম করার সময় এটা অনেক বেশি ব্যবহার করব। এই স্ল্যাশ এন আমরা অনেক বেশি ব্যবহার করব, কারণ স্ল্যাশ এন হচ্ছে প্রোগ্রামের সৌন্দর্যের জন্য। স্ল্যাশ এনটা ব্যবহার করা হয় প্রোগ্রামের সৌন্দর্যের জন্য, যে আমরা আমাদের যে লাইনে দেখানোর কথা সেই লাইনে যদি আমরা না চেয়ে ফরওয়ার্ড লাইনে চাই বা নতুন লাইনে চাই যে আমাকে নতুন লাইনে দেখাক, তখন আমরা এই স্ল্যাশ এনটা ব্যবহার করব। এরপর আসো ডাবল স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ প্রদর্শনের জন্য। যদি তুমি একটা স্ল্যাশ দেখাতে চাও তাহলে দুটো স্ল্যাশ দিবে, দুটো স্ল্যাশ দিলে একটা স্ল্যাশ দেখাবে। তো আমরা এগুলো প্রোগ্রাম করার সময় এগুলো সবই দেখাবো তোমাদেরকে। এবার আসো স্ল্যাশ প্রশ্নবোধক চিহ্ন, যদি তুমি কোথাও প্রশ্নবোধক চিহ্ন দেখাতে চাও তাহলে তোমাকে এভাবে লিখতে হবে প্রশ্নবোধক চিহ্ন প্রদর্শনের জন্য। এরপর আসো স্ল্যাশ বি, স্ল্যাশ বি হচ্ছে আউটপুট বামে এক ঘর সরানোর জন্য। আউটপুট বামে এক ঘর, ধরো তোমার আউটপুট দেখানোর কথা এই জায়গায়, এখন তোমার এখানে না দেখায় তুমি চাচ্ছ যে বামে এক ঘর থেকে দূরে থেকে দেখাবে, তখন তোমাকে এটা লিখতে হবে। এবার আসো স্ল্যাশে অ্যালার্ম বা সংকেত প্রদর্শনের জন্য, যে একটা সংকেত দিবে সংকেত প্রদর্শনের জন্য। এবার আসো এটা এটা যেটা হচ্ছে ডাবল কোটেশন চিহ্ন প্রদর্শনের জন্য, যদি তুমি এরকম করে স্ল্যাশ দিয়ে যা দিবে সেটাই দেখাবে। যেমন ধরো স্ল্যাশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলে প্রশ্নবোধক চিহ্ন দেখাবে, দুটো স্ল্যাশ দিলে একটা স্ল্যাশ দেখাবে, আর স্ল্যাশ দিয়ে ডাবল কোটেশন দিলে ডাবল কোটেশনটা শুধুমাত্র আউটপুট হিসেবে দেখা যাবে। তো আমরা এগুলো দেখবো। এবার আসো স্ল্যাশ ও, এটা হচ্ছে নাল ক্যারেক্টার প্রদর্শনের জন্য। নাল ক্যারেক্টার, নাল মানে কোনো কিছু দেখাবে না, মানে খালি দেখাবে, নাল ক্যারেক্টার প্রদর্শনের জন্য। তো আমরা একটা প্রোগ্রাম দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে স্ল্যাশ এন, স্ল্যাশ টি, স্ল্যাশ ও এগুলো আসলে কিভাবে কাজ করে। তো দেখো আমরা এই প্রোগ্রামের মধ্যে কিছু উদাহরণ দেখব, যে আমরা এখানে পার্সেন্ট ডি ব্যবহার করছি। দেখো এই জায়গায় আমরা পার্সেন্ট ডি ব্যবহার করছি। তো এই জায়গায় পার্সেন্ট ডি কেন ব্যবহার করছি, এখানে আইএনটি আছে, যদি এখানে আইএনটি থাকে তাহলে আমরা এখানে পার্সেন্ট ডি ব্যবহার করব। যদি এখানে ফ্লোট থাকে তাহলে আমরা এখানে পার্সেন্ট এফ ব্যবহার করব। যদি এখানে 4 থাকে তাহলে আমরা এখানে পার্সেন্ট সি ব্যবহার করব। দেখো আরো আছে এই জায়গায় এরকম, দেখো পার্সেন্ট ডি, এই যে দেখো পার্সেন্ট ডি, এখানে আরো আছে। তো এই জায়গায় হবে পার্সেন্ট ডি। যখন আমরা মনে রাখবো যখন প্রোগ্রামের ভিতরে আইএনটি ব্যবহার করব তখন সব কিছু হবে পার্সেন্ট ডি, সব সব হবে পার্সেন্ট ডি। যখন আমরা এখানে ফ্লোট ব্যবহার করব তখন সব হবে পার্সেন্ট এফ। যখন আমরা এখানে 4 ব্যবহার করব তখন সব জায়গায় হবে পার্সেন্ট এফ। যখন আমরা এখানে ডাবল ব্যবহার করব তখন সব জায়গায় হবে পার্সেন্ট এল এফ। এই জায়গাগুলো মনে রাখবা। এখন ধরো আমরা এই যে এখানে আমরা যে যে কথাগুলো বলছিলাম, দেখো
আমরা এখানে পার্সেন্ট সি এর কথা বলছি, তাহলে পার্সেন্ট সি আমরা কখন ব্যবহার করবো? 4 এর জন্য, পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজারের জন্য। এগুলো অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো আমরা প্রোগ্রামের সাধারণত তোমাদের পাঠ্যসূচিতে আসলে এগুলো নাই, এই কারণে আমরা এগুলো দেখে না, তবে এমসিকিউর জন্য তোমাকে মনে রাখতে হবে। আর বড় বড় পূর্ণ সংখ্যার জন্য আমরা এলডি ব্যবহার করব, তারপরে হচ্ছে ডাবল টাইপ ডাটার জন্য এলএফ, আর স্ট্রিং এর জন্য পার্সেন্ট এস। তাহলে আমরা বেশি ব্যবহার করব বলছিলাম কি পার্সেন্ট সি, পার্সেন্ট ডি আর পার্সেন্ট এফ। তারপর আমরা এই যে স্ল্যাশ এন, এই স্ল্যাশ এনটা দেখো, স্ল্যাশ এনটা কিন্তু চমৎকার কাজ করে, এটা কিন্তু আমার প্রোগ্রামের সৌন্দর্যের জন্য। তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে আমি এটাকে রান করাচ্ছি, দেখো তোমরা কিভাবে রান করায় সেটা আরো পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো। তবে এখানে দেখো আমরা এই প্রোগ্রামটাকে রান করাচ্ছি, দেখো আমরা প্রোগ্রামটাকে রান করাইছি। এখন দেখো এখানে কি লেখা আছে, এন্টার দ্য পাস্ট নাম্বার। তো আমি ধরো একটা নাম্বার প্রবেশ করলাম, দেখো এই সংখ্যাটা কোথায় লেখা হয়েছে। এবারে দেখো আমি এন্টার চাপলাম, দেখো এই যে দুটো লাইন একবারে কাছাকাছি, দেখো তোমরা দুটো লাইন কিন্তু একবারে কাছাকাছি, দুটো লাইন কিন্তু একবারে কাছাকাছি। এখন যদি আমি এটাকে একটু সুন্দর করতে চাই, দেখো আমি দ্বিতীয় নাম্বারটাও চাপলাম, দেখো এখানে আমাকে দেখাচ্ছে দুটি সংখ্যার ঘষাগু হচ্ছে 1। তো এইটা হচ্ছে দুটি সংখ্যার ঘষাগু নির্ণয়ের প্রোগ্রাম। কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করো, এই যে দেখো এই তিনটে লাইন কিন্তু একবারে দেখো একবারে নিকটবর্তী, একটা লাইনের সাথে একটা লাইনের সাথে একটা লাইন কিন্তু লেগে গেছে। তো এখন যদি আমরা এটাকে একটু সুন্দর করতে চাই, দেখো তাহলে আমরা যদি এইরকম করি, যে আমি যদি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই, দেখো আমরা যদি একটা স্ল্যাশ এন দিয়ে দিই এখানে, দেখো এবার কি দেখো, এখন যদি আমি এটাকে রান করাই, দেখো তাহলে প্রথম সংখ্যা দিলাম, দেখো মাঝখানে ফাঁকা জায়গা হয়ে গেছে, দেখছো মাঝখানে কিন্তু এখন ফাঁকা জায়গা হয়ে গেছে, অর্থাৎ আউটপুটকে এক লাইন পরে দেখাইছে, অর্থাৎ যে লাইনে দেখানোর কথা সেই লাইনে না দেখাই আরো এক লাইন পরে দেখাইছে। দেখো এখন যদি আমি দিই, তাহলে দেখো কিন্তু এখন দেখো এই লাইনের সাথে এই লাইন প্রায় লেগে গেছে, এই দুটো লাইন প্রায় লেগে গেছে। তো আমরা দেখো আবার যদি এই জায়গায় দেখো এই লাইনটা হচ্ছে এইটা, এখানে যদি আমরা একটা স্ল্যাশ এন দিই, দেখো আমরা যদি এখানে একটা স্ল্যাশ এন দিই তাহলে কি হয়, দেখো দেখো ফার্স্ট নাম্বার, এরপরে দেখো সেকেন্ড নাম্বার, এরপরে দেখো এখন সুন্দর হয়ে গেছে। দেখো কিন্তু এখন দেখো এই লাইনের সাথে এই লাইন আবার লেগে গেছে, তাহলে এই লাইনের শেষে যদি আমি একটা স্ল্যাশ এন দিয়ে দিই, দেখো কি হবে। তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবো আমরা যখন প্রোগ্রাম করবো। দেখো আমি যদি এখানে একটা দিয়ে দিই, দেখো আর এই লাইনের শেষে দিলাম আগে দিলাম, অর্থাৎ এটা নতুন লাইনে দেখাবে এবং তার পরে একটা লাইন ফাঁকা থাকবে। দেখো তাহলে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, দেখো এখন এই যে কত ফাঁকা হয়ে গেছে। বাট এই দুটো লাইনকে আমরা ইয়া করতে পারবো না, কারণ এটা অটোমেটিক কম্পিউটার প্রদর্শন করে ডিফল্ট হিসাবে, এখানে আমাদের কোনো হাত নাই। কিন্তু দেখো আমরা যেটা করছি সেটাকে আমরা চেঞ্জ করেছি। এখন চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো এই লাইনটা 12-এর সাথে প্রায় লেগে গেছে, এই লাইনটা কিন্তু একবারে মার্জিনের সাথে লেগে গেছে। দেখো এই প্রথম লাইনটা কিন্তু মার্জিনের সাথে লেগে গেছে। আমরা চাইলে এই প্রথম লাইনটাকে একটু, দেখো প্রথম লাইনটাকে নিচের লাইনে প্রদর্শন করতে পারি। দেখো এই প্রথম লাইনটা এখন করতে হবে নিচের লাইনে প্রদর্শন করবে। দেখো দেখো এই যে এখন লাইনটা কিন্তু মার্জিন থেকে একটু নিচে নেমে গেছে, অর্থাৎ যে লাইনে দেখার কথা দেখানোর কথা সেই লাইনে না দেখে সে আমাকে কোথায় দেখাইছে, নতুন লাইনে দেখাইছে। অর্থাৎ প্রথম লাইনে সে আমাকে দেখেনি, আমার আউটপুট সে আমাকে কোথায় দেখাইছে, আমাকে সে নতুন লাইনে অথবা পরবর্তী লাইনে দেখাইছে। তাহলে এটা হচ্ছে দেখো স্ল্যাশ এন এর কাজ। আমরা আগে বলছি এগুলো সম্পর্কে তোমরা আরো বিস্তারিত পরে জানতে পারবা। এরপর আসো আউটপুট এক ট্যাব দূরে সরানোর জন্য, আউটপুট এক ট্যাব আমরা যদি পার্সেন্ট টি দিই তাহলে আউটপুট কোথায় দেখাবে, এক ট্যাব দূরে দেখাবে। দেখো আমরা যদি এখন পার্সেন্ট টিও ব্যবহার করি, আমরা ধরো এখানে ব্যবহার করলাম পার্সেন্ট টি, দেখো আমি এখানে যদি পার্সেন্ট টি ব্যবহার করি, দেখো এখানে আমি পার্সেন্ট টি ব্যবহার করলাম, দেখো পার্সেন্ট টি, তো আমরা এখানে স্ল্যাশ টি ব্যবহার করে দেখি, স্ল্যাশ টি ব্যবহার করলে কি হবে, স্ল্যাশ টি ব্যবহার করলে আউটপুট এক ট্যাব জুড়ে, দেখো আমরা এখন ট্যাব দিলাম না, আমরা ট্যাব ছাড়া করি। দেখো ট্যাব ছাড়া যদি করি, তাহলে আগে তুমি ট্যাব ছাড়া দেখো, ট্যাব ছাড়া করলে কোথায় দেখায়, দেখো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এবার দেখো ফার্স্ট যে এক লাইন এখানে দেখেছি, দেখো এই লাইনটা এই মার্জিন বরাবর আছে। দেখো কিন্তু আমি যদি চাই যে এক ট্যাব দূরে সরাবে, তাহলে এক ট্যাব দূরে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম এক ট্যাব দূরে এই স্ল্যাশ টি, এক ট্যাব দূরে, তাহলে দেখো কি দেখাচ্ছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, দেখো এক ট্যাব দূরে সরে, দেখো আউটপুটটা দেখানোর কথা ছিল এই জায়গায়, কিন্তু এক ট্যাব, এক ট্যাব মানে স্পেসের 3 গুণ, এক ট্যাব দূরে সরেছে। এখন ধরো আমরা চাইলে এই লাইনটাকে একটু দূরে সরে যেতে পারি, অথবা আমরা চাইলে তিনও লাইন, দুটো লাইনকে দূরে সরে যেতে পারি। দেখো এক ট্যাব দূরে, ধরো এখানে যদি আমি ট্যাব দিয়ে দিই,
স্ল্যাশ টি, তারপরে হচ্ছে এখানেও যদি দিয়ে দিই এক ট্যাব দূরে সরাবে, তাহলে মার্জিনের সাথে লাগবে না, দেখতে একটু সুন্দর লাগবে। এই এক ট্যাব দূরে সরাবে আউটপুট। এগুলো সবই সৌন্দর্যের জন্য, এগুলো কিন্তু প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক নয়। এগুলো প্রোগ্রামে দেখো এক ট্যাব দূরে সরেছে, দেখো এই লাইনটা আগে কোথায় ছিল, এখন এই লাইনটা কোথা থেকে দেখাচ্ছে দেখো। এই দেখো এই লাইনটাও দূরে সরে গেছে। এই যে দেখো 9 ইজ দ্য জিসিডি, অর্থাৎ 9 এর গসাগু হচ্ছে 9, দেখো 9 ইজ দ্য জিসিডি। তাহলে দেখো কোথায় থেকে লাইনটা শুরু হয়েছে। তাহলে দেখো এক ট্যাব দূরে সরানোর জন্য তুমি স্ল্যাশ টি ব্যবহার করবা, আর আউটপুট নতুন লাইনের প্রদর্শনের জন্য তুমি স্ল্যাশ এন ব্যবহার করবা। স্ল্যাশ এন, তাহলে আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি। এই জায়গায় এই জায়গায় হবে আমাদের স্ল্যাশ। এই স্ল্যাশ টি হচ্ছে এক ট্যাব দূরে সরানোর জন্য, মনে রাখবে এখানে পার্সেন্ট হবে না, এখানে স্ল্যাশ টি হবে। স্ল্যাশ টি হচ্ছে এক ট্যাব দূরে সরানোর জন্য। আর ব্যাক স্ল্যাশ, ধরো তুমি একটা ব্যাক স্ল্যাশ প্রদর্শন করতে চাচ্ছ, যেমন ধরো আমি যদি দুটো ব্যাক স্ল্যাশ দিই এই জায়গায়, যেমন ধরো আমি দুটো ব্যাক স্ল্যাশ দিলাম, যে এই ধরো আমি এই জায়গায়, এটা আসলে দরকার নেই, এবার আমি ধরো এখানে দুটো দিচ্ছি, দুটো ব্যাক স্ল্যাশ প্রদর্শনের জন্য। দেখো কি দেখাবে আমাকে, 9 9, দেখো একটা ব্যাকস্ল্যাশ দেখাচ্ছে আমাকে, আমি দেখাই দিছি দুইটা কিন্তু দেখাচ্ছে একটা। অনেক সময় এরকম ব্যাকস্ল্যাশ বিভিন্ন কাজে দেখানো লাগতে পারে। দেখো আমি দিছিলাম কয়টা, দুইটা দেখাচ্ছে, কয়টা একটা, অর্থাৎ দুইটা দিলে একটা দেখাবে। ধরো আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাতে চাই, তাহলে দেখো স্ল্যাশ প্রশ্নবোধক চিহ্ন, দেখো প্রশ্নবোধক চিহ্ন একটা দেখাবে। দেখো 9 আর 6 এর গসাগু, দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে। 3 জিসিডি, দেখো প্রশ্নবোধক চিহ্ন যদি কখনো তুমি আউটপুটে দেখাইতে চাও কোনো কাজে, কিন্তু আমার এখানে দরকার নেই, এরপর আমি দেখাইছি কোনো কাজে যদি তুমি দেখাইতে চাও, তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে, দেখো তোমাকে লিখতে হবে স্ল্যাশ প্রশ্নবোধক চিহ্ন। একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাতে চাইলে তোমাকে এটা লিখতে হবে, এটা মনে রাখবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। তোমরা আজকের পাঠটা ভালো করে করবা, বিশেষ করে ফরম্যাট স্পেসিফায়ার সিকিউ এবং এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোগ্রাম লেখার সময় ফরম্যাট স্পেসিফায়ার ছাড়া আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না। তো প্রত্যেকটা ফরম্যাট স্পেসিফায়ার তুমি ভালো করে মুখস্থ রাখবা, এবং প্রোগ্রাম করার সময় তোমাকে একদম সঠিকভাবে উল্টাপাল্টা কোনো লেখা যাবে না, এখানে সবকিছু কিন্তু ফিক্সড। যদি তুমি ইন্টিজার ডাটা ব্যবহার করো তাহলে এক ধরনের স্পেসিফায়ার, যদি তুমি দশমিক সংখ্যা ব্যবহার করো তাহলে এক ধরনের স্পেসিফায়ার, যদি তুমি ক্যারেক্টার ডাটা ব্যবহার করো তাহলে এক ধরনের স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। এরপরে তোমরা দেখছো যে স্ল্যাশ এন, স্ল্যাশ টি, স্ল্যাশ প্রশ্নবোধক চিহ্ন, ডাবল স্ল্যাশ, এগুলো আমরা কেন ব্যবহার করব, এগুলো ভালো করে কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।